হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা কি আলোচনা করবো? আজ আমরা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যেটা স্কুল ছিল কি আমরা কি করছি ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার কত 4 নম্বর স্কুলের পেজ নাম্বার 248। তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে কি বলেছে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় কি হয়, কমে যায়। আমরা কি জানি ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে এখানে কোনো স্তর উল্লেখ করা নেই, কিন্তু এখানে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কি হচ্ছে, কি হবে, কমে যাবে। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে দেখো ২, স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক হয়? সমানুপাতিক। কি হয়? সমানুপাতিক। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তারপর কি বলেছে দেখো, এসটিপিতে ১ লিটার H2 এর ভর। H2 এর ভর মানে আমি এসটিপিতে বলেছে, তার মানে আমরা কি জানি যে ২২.৪ লিটারের ক্ষেত্রে ভর কত হবে? ২ গ্রাম। তাহলে আমাকে চেয়েছে কত? ১ গ্রাম ১ লিটারের ক্ষেত্রে। তাহলে ১ লিটারের ক্ষেত্রে কত হয়ে যাবে? 2/22.4। এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে মান আসবে কত? এটা। মানে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 0.089 গ্রাম। ঠিক আছে? তারপরে বলেছে দেখো, যে তাপ পরিবাহিতা কে হলো তাপীয় রোধাঙ্ক হবে। কি হবে? তাপ পরিবাহিতা যদি কে হয়, তাপীয় রোধাঙ্ক কি হয়? তার অনন্যক হয়। মানে কি হয়ে যাবে? 1/k। মানে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার 1/k। তারপর বলেছে যে ২ সেমি দৈর্ঘ্যের, পরে কোশ্চেন, ২ সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে বস্তুর দৈর্ঘ্য অনুপাত। কি হচ্ছে, কোথায় রেখেছে? বক্রতা কেন্দ্রে মানে সি তে রেখেছে। সি তে যদি রাখে তো প্রতিবিম্ব কোথায় করতে হবে? সি তে করতে হবে। তার মানে এখানে যে অনুপাতটা আসবে সেটা কত? 2/2 যদি করি তাহলে অনুপাতটা কত হবে? 1। কি বললাম? তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। মানে কত আসবে? অনুপাত কত হবে? অনুপাত হবে 1। তারপর বলেছে বস্তুর সকল অবস্থানেই বলছে অসৎ ও সমশিষ্ট প্রতিবিম্ব গঠন করে। কার ক্ষেত্রে? আমরা কি জানি? অবতল লেন্সের ক্ষেত্রে। মানে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অবতল লেন্স। তারপর বলেছে দেখো R1, R2, R3। ঠিক আছে? রোধ ৩ টি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বলা আছে R। তাহলে নিচের কোন যে সম্পর্কটা সেটা সঠিক? আমরা কি জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা যতগুলো রোধ থাকবে মানে R1, R2, R3 প্রতিটা রোধের থেকে মানটা কি হবে? কম আসবে। মানে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে? দেখে নেবে। তারপর বলেছে দেখো যে নাইক্রোম তার, নাইক্রোম তারের বৈশিষ্ট্য। নাইক্রোম তার কি হয়? নাইক্রোম তার হয় আমাদের গলনাঙ্ক আর রোধাঙ্ক উভয় কি হয়? বেশি হয়। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। গলনাঙ্ক আর হচ্ছে রোধাঙ্ক কি বললাম? উভয়ই বেশি হয়। পরের কোশ্চেন, নিউক্লিয়ার রিয়েক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। কি ব্যবহার করে থাকি? গ্রাফাইট। মানে অপশন এ কারেক্ট অ্যান্সার, গ্রাফাইট। তারপর বলেছে যে নিচের পরমাণু ক্রমাঙ্কের বিশিষ্ট কোন মৌল জোড়ের মানে একই রাসায়নিক ধর্ম দেখা যায়? কি? দেখো এটা যদি দেখি এটা 3 আর 11 মানে এটা যদি ইলেকট্রোবিন্যাস করি ২ ১ এটা কত হয়ে যাচ্ছে? ২ ৮ ১ তাহলে এটাই হয়ে যাচ্ছে না? মানে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ৩,১১। তারপর বলেছে সমযোজী এক বন্ধন আর সমযোজী দ্বিবন্ধন উভয়ই দেখা যাবে। কি? C2H4। এখানে সমযোজী এক বন্ধন আর দ্বিবন্ধন কি হচ্ছে? উভয়ই দেখা যায়। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে? কি ঘটে? অপশন এটা কারেক্ট অ্যান্সার। মানে কি ঘটে? ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে কি ঘটে? জারণ। ক্যাথোডে বিজারণ এবং কি ঘটে? অ্যানোডে কি হয়? জারণ। তারপর বলেছে যে সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? দ্রবণের বর্ণ কি হয়ে পড়ে? বেগুনি হয়ে পড়ে। অপশন এ হয়ে যাবে। তারপর বলেছে যে নি নিষ্কা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এরূপ ধাতুটি আমরা এটা আগেও পড়েছি, এর আগের সেটাও বারবার ধরে রিপিট হচ্ছে এই কোশ্চেনটা। সেটা কি? অ্যালুমিনিয়াম। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। তারপরে দেখো কি বলেছে যে C2H5OH কি বলছে গাঢ় H2SO4 আর হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটিতে উৎপন্ন হয় C2H4। মানে এখানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের এমসিকিউ। এরপর আমরা আলোচনা করব গ্রুপ বি এর কোশ্চেনগুলো। ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন দেখে নাও। প্রথম কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়? আমরা সবাই জানি কোন এককের সাহায্যে মাপা হয়? ডবসন। কি বললাম? ডবসন ইউনিট। তো লিখে দেবে ডবসন। আচ্ছা, গ্যাস হোল কাকে বলছে? গ্যাস হোল কাকে বলছে? গ্যাস হোল কি? যে 90%
90% সীসাযুক্ত, কি বললাম, 90% সীসাযুক্ত গ্যাসোলিন এবং হচ্ছে 10% ইথানলকে কি বলা হচ্ছে, 10% ইথানল কি বলছে, গ্যাসোল বলা হচ্ছে। কি বললাম আবার বলছি, 90% সীসাযুক্ত গ্যাসোলিন ও 10% ইথিলিনকে কি বলা হচ্ছে, সরি ইথানলকে কি বলা হচ্ছে, গ্যাস হোল। লিখে নেবে ওটা তোমরা। ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, যে কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? হাইড্রোজেন। কি বললাম? হাইড্রোজেন। ঠিক আছে? তারপর বলেছে যে পিভি সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ বাই এম আর টি, এখানে এম এর একক, এম এর একক কি হয়ে যাচ্ছে, গ্রাম পার মোল। কি হয়ে যাবে? গ্রাম পার মোল। ঠিক আছে? তারপর বলেছে যে গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম শূন্য উষ্ণতার সম্পর্ক, এটা কি হয়, সমানুপাতিক। কি হয়? সমানুপাতিক। আমি যদি সমীকরণটা লিখি, সেটা কি হয়, কে ই মানে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3/2 আর টি বাই হচ্ছে এন এ। ঠিক আছে? কি হয়ে যাচ্ছে তাহলে? তাহলে গ্যাসের অণুগুলির সঙ্গে গতিশক্তির সঙ্গে পরম শূন্য উষ্ণতার যে সম্পর্ক, তাহলে কি হচ্ছে, তাহলে সমানুপাত আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান। তাপ পরিবাহিতাঙ্কের মান কি হয়? অসীম। তাপ পরিবাহিতাঙ্কের মান কি হয়? অসীম। আচ্ছা, তারপর বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হয়? মান কত হয়? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ঠিক আছে? তারপর বলছে দেখো উত্তর লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কোথায় গঠিত হবে? ফোকাসে। কি হবে উত্তর? কোথায় হবে? ফোকাসে। ফোকাসে। তারপরে তারপর বলেছে দেখো যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি উত্তল দর্পণ। কোন দর্পণ ব্যবহার করে থাকি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ। ঠিক আছে? তারপর বলেছে বিওটি, মানে ব্যয়িত তড়িৎ শক্তির যে পরিমাণ, সেটাতে আমরা বিওটিতে আমরা ব্যবহার করে থাকি কি? বিওটি একক দ্বারা আমরা কি মেপে থাকি? ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাপ। তারপর বলেছে একটা সত্য মিথ্যা বলেছে যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়? লেখা আছে বেড়ে যায়। বেড়ে যায় কি না কমে যায়? তাহলে এটাও কি হয়ে যাবে? মিথ্যা। তারপর বলেছে যে কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন। কি হবে? নিউক্লিয় সংযোজন। লিখে নেবে তোমরা। নিউক্লিয় নিউক্লিয় সংযোজন। তারপরে কোশ্চেন বলেছে যে তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে, কোন কাজে আমরা ব্যবহার করে থাকি তেজস্ক্রিয় আয়োডিন? আমরা ব্যবহার করে থাকি থাইরয়েড রোগ নির্ণয় এবং চিকিৎসাতে আমরা কি ব্যবহার করে থাকি? তেজস্ক্রিয় আয়োডিন আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? কি বললাম? থাইরয়েড রোগ নির্ণয় এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? তেজস্ক্রিয় আয়োডিন আমরা ব্যবহার করে থাকি। তারপরে কোশ্চেন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। প্রথমে বলছে কপার। কপার আমরা জানি কপার হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। ঠিক আছে? এখানে বি হয়ে যাবে। তারপর বলেছে যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ডি হয়ে যাবে। এইচজি অ্যামালগাম। এ। অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে? ক্রায়োলাইট। সি। ঠিক আছে? তারপরে কোশ্চেন কি বলেছে যে কোন ধরনের যৌগে তড়িৎযোজী আর সমযোজী উভয় বন্ধন দেখা যায়? কোন ধরনের যৌগে, সরি কোন যৌগে কি হয়ে যাবে এটা? NH4Cl। কি বললাম? NH4Cl। তারপর বলেছে যে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কি ঘটে? অ্যালুমিনিয়াম মানে Al3+, সেটার থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে সেটা কি করবে? অ্যালুমিনিয়ামে পরিণত হবে। এটা হয়ে যাবে আমাদের ক্যাথোড বিক্রিয়া। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে যে পিতলের উপর সোনার প্রলেপ, সোনার তড়িৎ লেপনে কি বলেছে তড়িৎ বিশ্লেষণ হিসেবে আমরা কি নেওয়া হয়? এর আগের দিন আমরা
পুরো একটা যে চার্টটা এর আগের দিনে একটা কোশ্চেনে দেখেছি, পুরো চার্টটা নিয়ে এসেছিলাম। কি আমরা সোনার কার প্রলেপ চাপাচ্ছি? পিতলের উপর সোনার প্রলেপ চাপাচ্ছি। তাহলে তড়িৎ বিন্যাসের পদার্থ হিসেবে আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম অরোসায়ানাইড। কি বললাম? কি ব্যবহার করি আমরা? পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। আচ্ছা। পরের কোশ্চেন বলা আছে, ওটা লিখে নেবে তোমরা। পরের কোশ্চেন বলা আছে সালফান কি? কি বললাম? সালফান কি? 100% ওলিয়ামকে কি বলা হয়? সালফান। 100% ওলিয়ামকে কি বলা হয়? সালফান। হয়ে গেল। তারপর বলছে স্পেলিং স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা যায়? কিভাবে কোন গ্যাস ব্যবহার হয়? NH3 অ্যামোনিয়া। তারপরে শীতলীকরণের কাজে আমরা তরল অ্যামোনিয়া আমরা ব্যবহার করে থাকি কেন? কি বললাম? তরল অ্যামোনিয়াকে কেন ব্যবহার করি? যে তরল অ্যামোনিয়াকে চাপ প্রয়োগে সহজেই তরলে পরিণত করা যায় এবং এর বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে উচ্চ এবং এটা কি অ্যামোনিয়া হচ্ছে অধিক উদ্বায়ী। কি বললাম বোঝা গেছে? যে পয়েন্টগুলো বললাম ওগুলো লিখে নেবে। তারপর বলেছে দেখো যে IUPAC নামকরণে, আচ্ছা এটার না IUPAC নামকরণ। আশা করি তোমরা পারবে। এটা কত হচ্ছে? 1, 2, 3 ঠিক আছে? IUPAC নামকরণ এটা যদি করে কি হবে যে এটার কি হবে? CHO ন্যাল তাহলে কি আসবে? প্রোপান্যাল। কি আসবে এটা? কি হবে এটা? প্রোপা প্রোপ প্রোপান্যাল। ঠিক আছে? তারপরে তারপরে বলেছে দেখো, দেখো এখানে এখানে কিটোন আছে। CO মানে কি জানি? কিটোন। তাহলে এটা যদি 1, 2, 3 তাহলে এটা কি হয়ে যাবে? 2 প্রোপানন। কিটোন আসবে তাহলে কি আসবে? 2 প্রোপানন। ঠিক আছে? তারপর বলছে টেফলনের মনোমার। টেফলনের মনোমার নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। কি বললাম? টেফলনের মনোমারের নাম কি হয়ে যাচ্ছে? টেট্রাফ্লুরো ইথিলিন। আচ্ছা, তারপরে পিভিসির ব্যবহার। পিভিসির ব্যবহার আমরা জানি কি হচ্ছে? চপ্পল বা হচ্ছে পাইপ, বর্ষাতি এগুলো যে প্রস্তুতিতে আমরা পিভিসি ব্যবহার করে থাকি। এই ছিল আমাদের গ্রুপ এ আর গ্রুপ বি এর সমাধান। আচ্ছা, এত দূর অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক তো অবশ্যই করবে। ঠিক আছে? তাহলে দেখা যাক এরপর গ্রুপ সি এর ৩ এর দাগের কোশ্চেনগুলো। কি বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ৩ এর দাগে রাখি যে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব। তাহলে মানব স্তরের উপর কি যদি অতিবেগুনি রশ্মি কি হয় বিনা বাধায় যদি পৃথিবীতে আসতো তো কি হতো? এসে পড়লে তার প্রভাবে বলছে ত্বকে ক্যান্সার সহ বিভিন্ন রোগ সৃষ্টি হতো এবং চোখে অসময়ে ছানি পড়তো। এছাড়াও প্রাণী জগতের প্রজনন ক্ষমতা এবং হচ্ছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কি হচ্ছে? কমে যেত। তাহলে এটা আমাদের কি মানব স্বাস্থ্যের ক্ষেত্রে এটা হয়ে যাবে। তাই তো? তারপরে বলেছে এর সাথে আর বলেছিল যে পরিবেশের উপর। পরিবেশের উপর কি প্রভাব পড়বে? যদি সূর্যালোক অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে কি হয়? শোষিত না হয়ে তা ভূপৃষ্ঠে আপতিত হলে কি হচ্ছে? ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করবে। ফলে কি হচ্ছে? মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে ও হচ্ছে কি? সমুদ্র তীরবর্তী যে অঞ্চল সেগুলো কি হচ্ছে? প্লাবিত হবে। ঠিক আছে? সুন্দর করে লেখা আছে। তার তারপর দেখা যাক। এই হচ্ছে 3.1 এর অ্যান্সার। তারপরে কি বলেছে? 3.2 কি বলেছে দেখো। বলেছে 57 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন। মানে আমাকে ভি এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই তো? তাই তো? আচ্ছা 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড তার মানে এখানে ওয়েট বলা আছে। ওয়েট কত বলা আছে? 22 গ্রাম। ওয়েট কত বলা আছে? 22 গ্রাম। আচ্ছা মোলার ভর, কার্বন ডাই অক্সাইডের মোলার ভর আমরা তো জানি এম এর ভ্যালু কত হয়? 44 গ্রাম পার মোল। এটা তো জানি আমরা। তাহলে এখান থেকে আমাকে এন এর ভ্যালু নিশ্চয়ই বের করতে পারবো। এন সমান কি হবে? W/m। তাহলে W এর ভ্যালু এখানে বলা আছে 22 আর m এর ভ্যালু এখান থেকে পেলাম 44। তাহলে কত হচ্ছে? 1/2 মোল। তাই তো? 1/2 মোল। আচ্ছা এখানে P এর ভ্যালু তো বলা ছিল। P সমান কত বলা ছিল? P সমান বলা আছে 57 সেমি Hg। আচ্ছা এটাকে যদি আমাকে ATM এ নিয়ে যেতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 76 ঠিক? তাহলে এটাকে 76 দিয়ে ভাগ করবে। দেন এখান থেকে কি বলা আছে? টেম্পারেচার। টেম্পারেচার টি এর ভ্যালু কত বলা আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ক্যালভিনে নিয়ে চলে যাবে। ক্যালভিনে নিয়ে চলে গেলে এটা কত হবে? 273 প্লাস 27 তাহলে এটা কত চলে আসবে? 300 300 300 কে। ঠিক আছে? আচ্ছা। আর এর ভ্যালু তোমাকে বলা আছে। তাহলে আমি কি জানি? পিভি সমান কি? এনআরটি। সমীকরণটা লিখে কি লিখবে? পিভি সমান পিভি সমান কি? এনআরটি। তাই তো? তাহলে ভি সমান কত হয়ে যাবে? তাহলে ভি সমান কত হয়ে যাবে? এনআরটি বাই হচ্ছে পি। তাই তো? তাহলে মানগুলো বসিয়ে দিই।
এন এর ভ্যালু কত ছিল? এন এর ভ্যালু ছিল 1/2। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেওয়া আছে দেখো 0.082। দেখো এখানে কত বলা ছিল 0.082। টি এর ভ্যালু কত? 300, তাই তো? পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু আমি জানি কত? পি সমান কত বলা আছে? 57 বাই হচ্ছে 76, এটা। আচ্ছা এই 76টা তো উপরে উঠে যাবে, মানে সমীকরণটা আসবে কত? 1 ইন্টু 0.082 ইন্টু 300 বাই এখানে কত আসছে 2 ইন্টু 57 বাই এখানে এই 76টা উপরে উঠে গেলে কত হয়ে যাবে? এখানে গুণ হয়ে যাবে। আচ্ছা এটা তোমরা ক্যালকুলেশন করবে, খুবই সোজা ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। ক্যালকুলেশনটা করলে এর মান কত চলে আসবে? এর মান তোমরা পেয়ে যাবে 16.4 লিটার। কত পেয়ে যাবে? 16.4 লিটার। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 3.2 হয়ে গেল, 3.3। এখানে আরেকটা ম্যাথ অথবা তো একটা ম্যাথ 3.2 এর এখানে অথবা তো একটা ম্যাথ বলা ছিল যে 300 কে উষ্ণতায় 760 চাপে কোনো গ্যাসের আয়তন 300 ঘন সেমি। ঠিক আছে? আচ্ছা এর সাথে কি বলেছিল এই যে এসটিভিতে ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা তাহলে আমি দেখে নিচ্ছি, তাহলে পি ওয়ান এখানে কত বলা আছে, আমি মানগুলো যেগুলো লিখে নিচ্ছি সেগুলো লিখে নিচ্ছি। তাহলে পি ওয়ান এর ভ্যালু কত বলা আছে? 760 এইচজি। ঠিক আছে? এখান থেকে টি ওয়ান কত দেওয়া আছে? টি ওয়ান এর ভ্যালু বলা আছে কত? 300 কে, তাই তো? আর কি বলা আছে? আয়তন, মানে ভি ওয়ান সমান কত বলা আছে? ভি ওয়ান সমান এখানে বলা আছে 300 সেমি কিউব, কোন সেমি। আচ্ছা আচ্ছা পি টু কত আছে? পি টু এসটিভিতে বের করতে বলেছে না, তাহলে পি টু কত হয়ে যাবে? তাহলে এটাও 76 সেমি পাওয়ার সময় চাপ, মানে এখানে আমি যদি এটাকে লিখি এ তাহলে 760 এম 760 এইচজি, তাই তো? আচ্ছা টি টু হচ্ছে কি এসটিভিতে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমি লিখতে পারি এটা কত? 273 কে। আমাকে কি বের করতে বলেছে? আয়তন। আয়তন মানে কি? আমাকে ভি টু বের করতে হবে, তাই তো? কি বের করতে হবে? ভি টু বের করতে হবে। আমরা চার্লস আর বয়েলের সমান সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। কি বললাম? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে কি পি টু ভি টু বাই টি টু। তাহলে এখান থেকে ভি টু সমান কি হবে আগে সেটা লিখে নেবে, তারপর মানগুলো বসিয়ে দেবে। বা এখান থেকে ভি টু সমান কি হয়ে যাবে? ভি টু সমান হয়ে যাবে দেখো পি ওয়ান ভি ওয়ান ইন্টু কি হয়ে যাবে? টি টু, বা এখান থেকে টি ওয়ান ইন্টু এটা কত হয়ে যাবে? পি টু। এটা হয়ে যাবে তো? ঠিক আছে এরপর মানগুলো লিখে নাও। মানগুলো লিখে নিলে কি আসবে দেখো, যদি মানগুলো লিখে নিই। আচ্ছা পি ওয়ান এর মান কত? পি ওয়ান এর মান তো আমরা জানি 760। আচ্ছা এখান থেকে ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান কত হচ্ছে? 300। টি2 মান কত? টি2 মান আমরা জানি 273। আর এখান থেকে কোথায় গেল? টি1, টি1 এর মান কত? টি1 এর মান আবার আছে 300। আচ্ছা পি2 মান কত হচ্ছে? 760। দেখো কাটাকুটি খুবই ইজি। এখানে 760 এখানে 760 কেটে গেল। এখানে 300 এখানে 300 কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো 273। এটাই তো আমার অ্যান্সার। এত সেমি কিউব, মানে এত ঘন সেমি। মানে এখানে গ্যাসটার যে চাপ, মানে এসটিভিতে ওই গ্যাসের, সরি গ্যাসটার যে আয়তন, এসটিভিতে ওই গ্যাসের আয়তন কত হয়ে যাবে? 273 সেমি কিউব। ঠিক আছে? এই ছিল। খুবই সোজা একটা অঙ্ক দেওয়া ছিল। আচ্ছা 3.3 কি বলেছে? যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলেছে? মিউ এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে। মিউ ভ্যালু কত বলা আছে? মিউ সমান বলা আছে √2, তাই তো? তারপর বলা আছে যে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ, মানে আয়ের ভ্যালু বলা আছে কত? 45 ডিগ্রি। তাহলে প্রতিসরণ প্রতিসরণের রশ্মির চ্যুতি কত বের বের করতে হবে, মানে ডিলে ভ্যালু বের করতে হবে, তাই তো? এই যে অঙ্কটা, এটা আমরা আগের পেজেই করেছি। কি বললাম? এই অঙ্কটা আমরা আগের পেজেই করেছি। আমি আর এখানে সলিউশন করছি না। তোমরা এর আগের যে পেজের ভিডিওটা তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখে নাও। সেম অঙ্ক। কোনো আলাদা কিছু নেই, সেম অঙ্ক। ঠিক আছে? তাহলে এটা তোমরা আগের পেজ থেকে করে নেবে। কি বললাম বোঝা গেছে?
দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহার সুবিধা। কি সুবিধা? ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল ব্যবহারের সুবিধা আমি খুব সুন্দরভাবে লিখে এনেছি। কি এক নম্বর কি যে ভাস্বর বাতির যে সিএফএল এর যে শক্তি সাশ্রয়কারী, সিএফএল কি হচ্ছে বেশি শক্তি সাশ্রয়কারী। কি বললাম কত কত হচ্ছে তাহলে ভাস্বর বাতির ব্যয়িত তড়িৎ শক্তি প্রায় হচ্ছে 2% এবং হচ্ছে সিএফএল তড়িৎ শক্তি ব্যয়ের প্রায় হচ্ছে 7 থেকে 8% হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মিতে হচ্ছে উৎপন্ন করে। বোঝা গেল? ২ নম্বর কি বলেছে? ২ নম্বর হচ্ছে ভাস্বর বাতির চেয়ে সিএফএল এর যে জীবনকাল সেটা কি হয় বেশি হয়। এটার জীবনকাল মানে ভাস্বর বাতির জীবনকাল কত বলা আছে? ১০০০ ঘন্টা। সেখানে আমরা যে সিএফ এর জীবনকাল কত? ১০,০০০ ঘন্টা। কি বললাম বোঝা গেছে? তাহলে কেন তার দুটো সুবিধা এখানে লেখা আছে, দুটো সুবিধা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে দেখো, আচ্ছা কার্বন ডাই অক্সাইড নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন। নিশ্চয়ই পারবে তোমরা কার্বন তাও আমি করে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড তার কার্বন ডাই অক্সাইড CO2 সবাই জানে CO2 তো এখান থেকে অক্সিজেন 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 সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? ৬টা তাই তো? ১টা ২টো ৩টে ৪টা ৫টা ৬টা। কার্বন ডাই অক্সাইডে কটা থাকবে? ৪টা। ১টা ২টো ৩টে ৪টা। এখানেও অক্সিজেন ৬টা। এটা তো? দেখো এখানে অষ্টক পূর্ণ করবে কার সাথে? ধরো এই অক্সিজেনটা এই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে ৪টা নিয়ে করে টোটাল ৮টা হয়ে গেল। এ কি করবে? এখানের যে অক্সিজেনটা এখানে ৬টা ছিল এই দুটো নিয়ে করে ৮টা হয়ে গেল। কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে দ্বিবন্ধন গঠন করছে। তাহলে এখানে কি বন্ধন গঠন করছে? এখানে দ্বিবন্ধন গঠন করছে। তাহলে লিখে নিচ্ছি এখানে যে কার্বন এখানে দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন, অক্সিজেন এখানেও অক্সিজেন। কিন্তু দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়ে গেছে। মানে দুজোড়া এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন। আশা করি বোঝা গেছে। তারপর দেখো, আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন কি বলা আছে? এর সাথে নয় তারপরে কোশ্চেন কি বলা আছে যে দুটি মৌল এ ও বি এর পারমাণবিক ক্রমাঙ্ক কত বলা আছে? একটা বলা আছে ১২, একটা কত বলা আছে? একটা বলা আছে ১৭। আচ্ছা কি বলেছে যে এ ও বি রাসায়নিকভাবে যুক্ত হলে তবে কি ধরনের যৌগ গঠন করবে তার সংকেত সহ লিখতে বলেছে। আচ্ছা এ কত বলে দিয়েছে? এ কত বলেছে? এ আমাদের বলেছে কত? ১২। আচ্ছা আমি যদি ১২ এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত পেয়ে যাব? ২, ৮, ২, ২, ৮, ২। আচ্ছা বি কত বলেছে? বি বলেছে ১৭। এটা যদি করি তাহলে কত পেয়ে যাব? ২ কত হয়ে যাবে? ১০ আর এটা হয়ে যাচ্ছে ৭। আচ্ছা এই যে ধাতু এটা এ হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ধাতু। কারণ এর দেখো সর্বশেষ কক্ষপথে ৩ এর থেকে কম রয়েছে। এটা ধাতু এবং এখানে হচ্ছে কি? এটা হচ্ছে আমার কি? অধাতু। এটা ধাতু আর এটা কি বললাম? এটা হচ্ছে অধাতু। তাহলে এ আর বি এর মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন যুক্ত হবে? আমরা কি জানি? ধাতু আর অধাতুর মধ্যে কি হয়? তড়িৎ বন্ধন বা আয়নীয় বন্ধন। কি বললাম? এখানে কি বন্ধন হচ্ছে তাহলে? বা কি যৌগ উৎপন্ন করছে? কি ধরনের যৌগ উৎপন্ন করছে? আয়নীয় যৌগ। কি বললাম? লিখে নেবে কই? আয়নীয় কি বললাম? আয়নীয় যৌগ। আচ্ছা এখানে সংকেত লিখতে বলেছিল তাই তো? তাহলে সংকেত ১ম এ ধাতু কি আছে? এ কি করবে? দুটো এর ত্যাগ করবে। আর কি করবে? সেই যে দুটো ত্যাগ করবে সে বি সেটা গ্রহণ করবে। মানে এখান থেকে কি হয়ে যাচ্ছে? ধাতু তারপর অধাতু। মানে কি হয়ে যাচ্ছে? AB2 কি হয়ে যাবে? AB2 সংকেতটা কত হয়ে যাবে? AB2 ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তারপর দেখো 3.7 কি বলেছে? যে নাইট্রোলিম কি এর ব্যবহার লিখতে বলেছে। নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ১১০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেট মানে CaC2 এর উপর দিয়ে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড মানে CaCN2 ও হচ্ছে কার্বনের ধূসর মিশ্রণে উৎপন্ন হয়। যাকে আমরা কি বলি? নাইট্রোলিম বলি। মানে দেখো বিক্রিয়াটা CaCO2 তার সাথে কি নাইট্রোজেন গ্যাস চালনা করছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? ১১১১ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা কি পাচ্ছি? নাইট্রোলিম মানে CaCN2 প্লাস হচ্ছে কার্বন মানে এটা হয়ে যাচ্ছে আমাদের নাইট্রোলিয়াম। নাইট্রোলিয়ামের ব্যবহার আমরা সবাই জানি জমিতে সার যে ব্যবহার করি সেখানে আমরা নাইট্রোলিয়াম মানে ব্যবহার করে থাকি সার হিসেবে। ঠিক আছে?
তারপরে আচ্ছা, অথবা যে কোশ্চেন ছিল যে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে সমিত সমীকরণটি লেখো। আচ্ছা, নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি কিন্তু দুটো ধাপে হয়। কি করলাম? দুটো ধাপে হয়। তাহলে প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হচ্ছে সোডিয়াম নাইট্রাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইডের সাথে মানে সোডিয়াম NaCl এর সঙ্গে অ্যালুমিনিয়াম নাইট্রাইড মানে NH4NO2 উৎপন্ন হয়। কি বললাম? NaNO2 সাথে কি বিক্রিয়া করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, সেটা কি হয়? NH4NO2 প্লাস হচ্ছে NaCl। ঠিক আছে? তারপরের ধাপে উৎপন্ন হওয়া অ্যামোনিয়াম নাইট্রাইড মানে NH4NO2, কি বললাম? NH4NO2 তাপের প্রভাবে কি হচ্ছে? তাপের প্রভাবে বিয়োজিত হয়ে সেটা কি হচ্ছে? নাইট্রোজেন N2 গ্যাস উৎপন্ন করেছে। ঠিক আছে? এই দেখো NH4NO2 সেটা কি হচ্ছে? নাইট্রোজেন N2 প্লাস হচ্ছে 2H2O। আশা করি বোঝা গেছে। ঠিক আছে? তারপরে দেখো। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন বলেছে যে বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা। কেন ব্যবহার করে থাকি বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু? ব্যবহারের দুটো সুবিধা এখানে লেখা আছে। কি বলেছে? যে উপাদান ধাতু বা মানে যে উপাদান ধাতুগুলি যে অপেক্ষা সংকর ধাতুগুলো হচ্ছে কি কাঠিন্য হচ্ছে বেশি। মানে বেশি কাঠিন্য তার, যেমন আমরা তামা হচ্ছে নরম ধাতু হলেও কিন্তু তামার যে সংকর ধাতু মানে হচ্ছে কি, যেমন পিতল, এই পিতল হচ্ছে বা কাঁসা ইত্যাদি ধাতুগুলো যেগুলো সেগুলো হচ্ছে তামার তুলনায় অনেকটাই বেশি হচ্ছে কি কঠিন। কি বললাম বোঝা গেছে? তারপরে ২ নম্বর পয়েন্ট এখানে কি লেখা আছে? যে সংকর ধাতুর সংকর ধাতু তৈরির মাধ্যমে হচ্ছে ধাতু জারণ প্রতিরোধ করা যায় এবং ফলস্বরূপ ধাতুকে হচ্ছে জলবায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে হচ্ছে রক্ষা করা যায়। এখানে এটা সুন্দর করে লেখা আছে। দেখো তারপরে কোশ্চেন। তারপরে কোশ্চেন কি বলেছে? যে পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে দেখলে সেটা সবুজ রঙের মানে আস্তরণ, এটা আয়তন হয়ে গেছে। আস্তরণ পড়ে কেন? ঠিক আছে? অ্যান্সার কি হয়ে যাবে? আর্দ্র বায়ুতে বা খোলা বাতাসে বা খোলা অবস্থায় যদি তামা বা তামার কোনো আমরা সংকর ধাতুকে, যেমন হচ্ছে পিতল হয়ে যাচ্ছে তামার সংকর ধাতু, দীর্ঘদিন যদি ফেলে রাখে তাহলে সেটা কি করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও হচ্ছে জলীয় বাষ্পের সঙ্গে সেটা বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটি সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেট মানে CuCO3 ডট CuOH এর হোল 2। ঠিক আছে? এর আস্তরণ পর্যায়। এই হলো তার বিক্রিয়া। এছাড়াও কি বলেছে? এছাড়াও যদি শিল্পাঞ্চলে যদি বায়ুতে সালফার ডাই অক্সাইড মানে SO2 এর উপস্থিতিতে এইসব অঞ্চলে কি হচ্ছে? তামা বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প আর হচ্ছে সালফার মানে SO2 এর মিলিত প্রভাবে কি হয়? ধীরে, ধীরে জারিত হয় এবং এর ফলে তামার উপর সবুজ বর্ণের একটি বেসিক কপার সালফেটের আস্তরণ পড়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে তার বিক্রিয়া। ঠিক আছে? সুন্দর করে লেখা আছে। তো দেখে নেবে এখান থেকে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? 3.9 কি বলেছে? এলপিজি ও সিএনজির প্রধান উপাদান। এলপিজির প্রধান উপাদানকে আমরা কি জানি? বিউটেন আর প্রোপেন। আর সিএনজির প্রধান উপাদান আমরা কি জানি? মিথেন আর ইথেন। লিখে নেবে তাহলে ওটা। কি বললাম? বিউটেন আর প্রোপেন, আর সিএনজি কি বললাম? মিথেন আর হচ্ছে ইথেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এর সাথে আরেকটা কি কোয়েশ্চেন বলা ছিল? এর সাথে আরেকটা কোয়েশ্চেন বলা ছিল একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর। আচ্ছা, যদি বলি জৈব ভঙ্গুর, তাহলে জৈব ভঙ্গুর পলিমারের নাম কি হচ্ছে? পলিগ্লাইকোলিক অ্যাসিড। মানে যেটা আমরা পিজিএ বলি। কি বললাম? পিজিএ, পিজিএ। লিখে নেবে তোমরা, কি বললাম? পলিগ্লাইকোলিক অ্যাসিড। আচ্ছা, জৈব অভঙ্গুর এটা আমি আর বলছি না। জৈব অভঙ্গুর যে পলিমার সেটা হচ্ছে কি? পিভিসি বা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। কি বললাম? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে আমাদের পিভিসি বা কি বললাম? পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আচ্ছা এই ছিল আমাদের গ্রুপ সি এর কোশ্চেনগুলো। এরপর আমরা আলোচনা করব গ্রুপ ডি এর কোশ্চেনগুলো। তো এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখছো, লাইক তো অবশ্যই করতে হবে। তো অবভিয়াসলি নিচে লাইক আছে, লাইকটা অবশ্যই করে দাও। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা দেখছো। ঠিক আছে? দেখো 4.1 কি বলেছে? যে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। আচ্ছা, এখান থেকে ভি বনাম টি লেখচিত্রে প্রকাশ করতে হবে। চার্লসের সূত্র আমরা সবাই জানি, সবাই পড়েছি। কদিন পর মাধ্যমিক দেবো। পুরো একদম ঠোঁটস্থ হয়ে আছে আমাদের কাছে চার্লসের সূত্রটা। কি বলছে? যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ১ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার কি হয় ১/২৭৩ অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কি বললাম বোঝা গেছে? তারপর ব্যাখ্যাটাও লিখে দেবে যে মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত থেকে? V0 থেকে চাপ স্থির থাকলে কি হচ্ছে? উষ্ণতা পরিবর্তন করা হলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হয়ে যাবে? VT সমান আমরা কি লেখা হয়? যে V0 1 প্লাস T/273। আচ্ছা, এর সাথে বলেছিল যে V বনাম T, তাহলে V বনাম T যে লেখচিত্র সেটা কি পেয়ে যাবো? সেটা হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে? V বনাম T এটা হয়ে যাচ্ছে, তাহলে এই এবার যদি টেম্পারেচার
আর এই বরাবর যদি আয়তন হয় তাহলে আমরা লেখচিত্র পাচ্ছি এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে যে ২৪ গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এতদূর অবধি দেখে নিই। তাহলে কার্বনকে পোড়াচ্ছে কিসে পোড়াচ্ছে? অক্সিজেনে, মানে O2। মানে আমি এখান থেকে কি পাচ্ছি? CO2, তাই তো? তাহলে কার্বন আমরা কি জানি? দেখো লেখা আছে কার্বন হচ্ছে ১২। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড CO2 এতক্ষণ তো পড়ে আসছে, এটা ১২, অক্সিজেন কত? ১৬ দিয়ে ৩২, তাও করে নিচ্ছি। সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমার ৪৪ গ্রাম। মানে আমি ১২ গ্রাম কার্বনকে পোড়ালে আমি কত পাচ্ছি? অক্সিজেনে পোড়ালে আমি কার্বন ডাই অক্সাইড কত পাচ্ছি? ৪৪ গ্রাম। তাহলে ১২ গ্রাম ১২ গ্রাম কার্বন থেকে CO2 পাওয়া যায়। কত পাচ্ছি আমরা CO2? CO2 পাওয়া যায় CO2 পাওয়া যায় কত? ৪৪ গ্রাম। তাই তো? তাহলে ১ গ্রাম থেকে কত হবে? ১ গ্রাম কার্বন থেকে আমরা CO2 কত পাবো? সেটা কত পাবো? ৪৪ বাই হচ্ছে কত? ১২। কোশ্চেনে কত বলা ছিল? ২৪ গ্রাম। কোশ্চেনে কত বলা ছিল? ২৪ গ্রাম। তাহলে ২৪ গ্রাম থেকে আমরা কত পাচ্ছি? তাহলে সেটা দেখে নেব। ২৪ গ্রাম থেকে কত পাচ্ছি সেটা দেখে নেব। ৪৪ বাই ১২ ইন্টু হচ্ছে ২৪। দেখো ১২ দুইয়ে ২৪, তাহলে কত হয়ে যাচ্ছে? 88 গ্রাম। মানে আমি ২৪ গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে আমি কার্বন ডাই অক্সাইড কত পাচ্ছি? 88 গ্রাম। এতদূর অবধি ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, বলছে সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ, এখানে কোশ্চেনে বলছিল CaCO3, ঠিক আছে? সঙ্গে HCl এ বিক্রিয়া ঘটাতে হবে। ঠিক আছে? তাহলে আগে বিক্রিয়াটা আগে লিখে নিই। কি বললাম? বিক্রিয়াটা আগে লিখে নিই। বিক্রিয়াটা কি হয়ে যাবে? বিক্রিয়াটা একদম ব্যালেন্স করে লিখে নিচ্ছি। কি হয়ে যাবে? CaCO3 তার সাথে কি আসবে? HCl, 2HCl। একবার কি বললাম? একবারে ব্যালেন্স করে লিখে নেব। সেটা কি উৎপন্ন হবে? CaCl2, CaCl2, এটা C, ঠিক আছে? CaCl2 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে? CaCl2 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে? H2O, জল। ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে আচ্ছা, ক্যালসিয়াম মানে CaCl3, এটা সবসময় কত? এটা তো সবসময় আমার ১০০ গ্রাম। ক্যালকুলেশন করবে, এখানে তো মান ক্যালসিয়াম বলা আছে ৪০, অক্সিজেন বলা আছে ১৬, তাহলে ১৬ ৩ ৪৮, আর এখানে কার্বন ১২, এটা যোগ করবে, যোগ করলে কত আসবে? 100 গ্রাম। আচ্ছা, এখান থেকে কার্বন ডাই অক্সাইড তো জানি কত গ্রাম? ৪৪ গ্রাম, তাই তো? প্রয়োগ করেছি। তাহলে আমি বলতে পারি আমার কি বের করতে হবে? কত পরিমাণ CaCO3 প্রয়োজন। মানে মানে ৪৪ গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে আমাকে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন? ১০০ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। কি বললাম? ৪৪ গ্রাম CO2 পেতে CO2 পেতে CaCO3 প্রয়োজন। কত প্রয়োজন? CaCO3 প্রয়োজন লিখবে ১০০ গ্রাম। তাই তো? আচ্ছা, তাহলে একে কত হবে? একে কত হবে? ১ গ্রামের ক্ষেত্রে কত পাবো? ১ গ্রামের ক্ষেত্রে আমরা কত পাবো? ১০০ বাই হচ্ছে ৪৪, তাই তো? এটা পাবো ১০০ বাই ৪৪। আমি বের করেছিলাম কত? 88 গ্রাম। তাহলে কত হয়ে যাবে? 88 গ্রামের ক্ষেত্রে কত হয়ে যাবে? মানে ১০০ বাই হচ্ছে ৪৪ ইন্টু 88, ২ দিয়ে কাটবে, তাহলে কত হয়ে যাবে? ২০০ গ্রাম। কত গ্রাম পেয়ে যাচ্ছি? যে ৬৮ মানে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে কত গ্রাম CaCO3 প্রয়োজন? ২০০ গ্রাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের তাহলে? ২০০ গ্রাম। ঠিক আছে? দেখে নাও। আশা করি বোঝা গেছে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। অথবাতে আরেকটা ম্যাথ দিয়ে দিয়েছে। 2.3 গ্রাম 2.3 গ্রাম ধাতব Na কে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটানোর ফলে কি পরিমাণ NaOH উৎপন্ন হবে? উৎপন্ন H2, তারপর কি পরিমাণে NaOH উৎপন্ন হবে? আগে আচ্ছা, তাহলে আগে বিক্রিয়াটা দেখে নিই, তাই তো? তাহলে বিক্রিয়াটা কি হবে? ব্যালেন্স করে লিখে নাও বিক্রিয়াটা। 2Na প্লাস হচ্ছে কার সাথে বিক্রিয়া করবে? জলের সাথে। H2O, আমি কি বললাম? ব্যালেন্স করে লিখবে একদম। ব্যালেন্স করে লিখে নেবে, ঠিক আছে? আহ 2H2O, সেটা কত হয়ে যাবে? 2NaOH, 2NaOH প্লাস কত হবে? হাইড্রোজেন, মানে প্লাস হচ্ছে H2। এটা হয়ে গেল আমাদের বিক্রিয়া। ঠিক আছে?
আচ্ছা, এখানে সোডিয়াম কত বলেছে? 23 বলা ছিল, তার মানে এখানে কত পেয়ে যাচ্ছে? 46 গ্রাম, 46 গ্রাম সোডিয়াম পেয়ে যাচ্ছি। আচ্ছা, কি পরিমাণ NaOH, তার মানে এখানে যদি করি তাহলে সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, আর এটা কত? এটা হচ্ছে 1। ক্যালকুলেশন করবে, এখান থেকে যোগ করলে এখান থেকে মান কত আসবে? মানটা আসবে 80 গ্রাম। কত আসবে? 80 গ্রাম। আচ্ছা, Na কে জলের সঙ্গে বিক্রিয়া করলে এত গ্রাম কি পরিমাণ NaOH উৎপন্ন হয়? আচ্ছা, আমি 46 গ্রাম সোডিয়াম থেকে 46 গ্রাম সোডিয়াম থেকে NaOH পাওয়া যায় কত? NaOH পাওয়া যায় কত হচ্ছে? 80 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 1 গ্রাম সোডিয়াম থেকে NaOH পাওয়া যায় কত হবে? 80 বাই হচ্ছে 46, এটা তো? আমাকে কোশ্চেনে বলো কত বলা ছিল? 2.3, লিখে নেব। 2.3 গ্রাম NaOH থেকে সোডিয়াম পাওয়া যায় 80 বাই 46 ইন্টু কত হবে? 2.3। পয়েন্ট যদি উঠে যায়, কত আসবে? 10 চলে আসবে, 2 চলে আসবে, তাই তো? 40, 0 0 কেটে যাবে, মানে কত পাবো এখান থেকে? 4 গ্রাম। কত আসবে এখান থেকে? এখান থেকে চলে আসবে 4 গ্রাম NaOH। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল। এর সাথে আরেকটা কি কোশ্চেন বলা ছিল? বলা ছিল যে উৎপন্ন হাইড্রোজেন এসটিপি তে আয়তন কত হবে? উৎপন্ন H2 এর এসটিপি তে আয়তন কত হবে? আচ্ছা, তাহলে আমি দেখে নিচ্ছি যে 46 গ্রাম থেকে আচ্ছা, এখানে কত উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার। এটা কত উৎপন্ন হচ্ছে? 22.4 লিটার। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 46 গ্রাম 46 গ্রাম Na থেকে হাইড্রোজেন কত পাচ্ছি? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 22.4 বাই হচ্ছে 46। আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে হবে? 4 কত বের থেকে? 2.3। তাহলে 2.3 সোডিয়াম থেকে কত পাবো? পাবো 22.4 বাই হচ্ছে 46 ইন্টু হচ্ছে কত? 2.3। ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এখানের মান কত চলে আসবে? এখানের মান চলে আসবে। তোমরা এটা ক্যালকুলেশন করবে অবশ্যই। ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এর মান কত চলে আসবে? 1.12 কত চলে আসবে? 1.12 লিটার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল এটা হয়ে গেল। দেখে নাও। আশা করি বোঝা গেছে। তারপরে 4.3 কি বলেছে দেখো? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। গুণাঙ্ক কাকে বলে? কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে আয়তন যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে কি বলা হচ্ছে? ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। আচ্ছা, মনে করা যাক যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কি জানি? ধরো L2 L1 ছিল, উষ্ণতার পরে সেটা কি হয়ে গেল? L2 হয়ে গেল। তাহলে এদের মধ্যে যে দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা কত হচ্ছে? L2 মাইনাস L1। উষ্ণতা প্রথমে T1 ছিল, সেটা কত হয়ে গেল? T2 হয়ে গেল। তাদের মধ্যে উষ্ণতার যে পার্থক্য সেটা কত হয়ে গেল? T2 মাইনাস T1। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান কি হয়? L2 মানে দৈর্ঘ্যের যে পার্থক্য বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উষ্ণতার পার্থক্য। তার মানে হয়ে যাচ্ছে L2 মাইনাস L1 বাই হচ্ছে কি? L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1 এটা। দেখো এখানে L2 মাইনাস L1 মানেও তো হচ্ছে কি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। আর এখানে বাই L1 মানেও দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। মানে দৈর্ঘ্যের একক বাই হচ্ছে দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি অ্যাকচুয়ালি উষ্ণতা। মানে আমার এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হওয়া সত্ত্বেও এখানে দৈর্ঘ্যের এককের উপর এটা নির্ভর করছে না। কারণ কি কেটে যাচ্ছে। দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কেটে যাচ্ছে। মানে হচ্ছে মিটার বাই মিটার বা সেন্টিমিটার কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কার উপর নির্ভরশীল? অ্যাকচুয়ালি হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল। তার জন্য এর একক কি হয়েছে? এর একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আশা করি বোঝা গেছে। সুন্দরভাবে লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। এখানে লেখা আছে যে MP M1, এই যে MP M1 অবতল দর্পণে MPF হচ্ছে যথাক্রমে একটা হচ্ছে P হচ্ছে আমাদের কি বললাম? P হচ্ছে এই পয়েন্টটা। আর F হচ্ছে ফোকাস। আর হচ্ছে C হচ্ছে কি বললাম?
বক্রদেকেন্দ্র। পি হচ্ছে মেরু, এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে বক্রদেকেন্দ্র। তাহলে পিএফ মানে এই যে দূরত্বটা এটা হচ্ছে এই দূরত্বটা কত বলেছে? এই দূরত্বটা বলা আছে এফ। এই দূরত্বটা বলা আছে বক্রদেকেন্দ্রের পিসি সমান কি বলা আছে? এই পুরো যে দূরত্বটা পি আর সি এই দূরত্বটা কত বলা আছে? আর। তাহলে অবতরণ দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যদি একটা এবি রশ্মি আপতিত হয় সেটা কি হয়? সবসময় আমরা কি জানি সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি যায় সেটা সবসময় কি হচ্ছে? ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এবি বরাবর যদি কোনো আলো গেছে সেটা কি হচ্ছে? এই পথে বেরিয়ে চলে আসছে, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে চলে আসছে। তখন সি আর বি কে আমি কি করলাম? সি আর বি কে কি করলাম? যুক্ত করলাম। তাহলে এই ক্ষেত্রে এইখানে চিত্রানুসারে এই ক্ষেত্রে আমার আপতন কোণ কি হয়ে যাচ্ছে? মানে এই যে কোণটা পাচ্ছি এই কোণটা হচ্ছে আমার আপতন কোণ। তার মানে এ বি সি এই কোণটা আমার কি হচ্ছে? আপতন কোণ। প্রতিফলন কোণ কি হচ্ছে? এফ বি সি মানে এই কোণটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। আশা করি বোঝা যাচ্ছে। এবি সাপেক্ষে সিপি, এবি সাপেক্ষে সিপি হচ্ছে সমান্তরাল। এখানে বিসি হচ্ছে ভেদক। এখানে কি বললাম? বিসি হচ্ছে ভেদক। তার মানে এখান থেকে যে এবিসি কোণটা মানে এই যে এবিসি এই কোণটা এটা সমান হয়ে যাচ্ছে কি? বিসিএফ মানে হচ্ছে এটা বিসিএফ বলতে বিসিএফ মানে এই কোণটা। এটা কি হচ্ছে? একান্তর কোণ। ঠিক আছে? এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা আবার এখানে বলা ছিল যে বিসিএফ মানে কি পাচ্ছি? বিসিএফ এইটা বিসিএফ এটার সাথে বলা ছিল যে এফবিসি মানে এফবিসি এটার সাথে এটা। ঠিক আছে? কি বলা যাবে? বিসিএফ মানে এটার সাথে এটা। এটা কি কেন? কারণ এটা হচ্ছে বিসিএফ মানে ত্রিভুজ বিসিএফ এর হচ্ছে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেই সমদ্বিবাহু ত্রিভুজে তার মানে এই দুটো কোণও কি হবে? সমান হবে। বিসিএফ যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হচ্ছে? এই দুটো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে কি লিখেছে দেখো যে ত্রিভুজ বিসিএফ হলে তাহলে এই বাহুটা আর সাথে এই বাহুটা যে দৈর্ঘ্য মানে সিএফ আর হচ্ছে বিএফ বা হচ্ছে এফবি দুটোর মধ্যে যে দৈর্ঘ্য সেটা কি হচ্ছে? সমান পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এবার যদি এই যে উন্মেষটা এটা যদি খুব কম হয় মানে কি বলেছে? দর্পণে উন্মেষ খুব ক্ষুদ্র তাই আপতিত রশ্মি বলছে উপাক্ষীয় কি বললাম? কি হবে? উপাক্ষীয় হবে। অর্থাৎ বি আর পি বিন্দু খুব নিকটবর্তী। কি বললাম? বি আর পি বিন্দু খুব নিকটবর্তী। তাহলে কি বলা যেতে পারে যে এফবি কি বললাম? এফবি এর সাথে প্রায় সমান কি বলেছে? পিআরএফ। এফবির সাথে প্রায় সমানুপাত হচ্ছে কি? পিআরএফ। তাহলে এখান থেকে বলতে পারি যে পিএফ দেখো কি বলেছে? পিএফ সমান কি বলেছে? সিএফ। কি বলা আছে? পিএফ সমান কি বলে? আচ্ছা এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তার জন্য কি বলছে? এই বাহুটার সাথে মানে এই বাহুটার সাথে এই বাহুটাও সমান। কি বললাম? তাহলে এটার সাথে এটা সমান। আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে কি লিখেছে? যে পিএফ সমান কি হচ্ছে? পিসি/2 বা এখানে বলছে এফ সমান কি হচ্ছে? আর/2 এটা ছিল আমাদের সমীকরণের প্রতিষ্ঠা। ঠিক আছে? দেখে নেবে এটা। সুন্দর করে লেখা আছে। দেখো এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো এখানে আরেকটা প্রমাণ বলে দিয়েছে। কি বলেছে? এই যে প্রিজমের আলোর প্রতিসরণের জন্য ডেল সমান I1 প্লাস I2 মাইনাস অফ কোণ এ। I1 প্লাস I2 মাইনাস অফ কোণ এ। প্রিজমের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে? দেখো প্রথমে এই প্রমাণটার ক্ষেত্রে আমি বলে দিই। প্রথমে এখানে আমি পুরোটা তো তোমরা তো পড়বে। তোমরা তো করেছো, প্র্যাকটিস করেছো অবভিয়াসলি। তো আমি বলে দিই একটু যে প্রথমে আমরা একটা দুটো ত্রিভুজ নেবো আর একটা চতুর্ভুজ নিলে তাহলে এই প্রমাণটা হয়ে যায়, তাই তো? মানে প্রথমে ধরো আমি এই ত্রিভুজটা নিলাম। আমি কি বললাম? প্রথমে আমি কি বললাম? এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিচ্ছি। এই ত্রিভুজটা। আগে যা লেখান এখান থেকে লিখে নেবে যে কোনটা কি বলছে, কোনটা আপতিত রশ্মি I1 কোণে পড়ছে, দেন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, দেন অপর একটা তলে কি হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে I2 কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? আগে এই যে পুরো কেসটা সেটা আগে লিখে নেবে। তারপর আমি বলছি, আমি শুধু মেন পয়েন্টগুলো বলছি। প্রথম যে ত্রিভুজটা ধরবে সেটা হচ্ছে কি এই ত্রিভুজটা ধরবে। ত্রিভুজ UQR এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিউ আর ইউ বাহুটাকে বর্ধিত করলাম। তাহলে এখানে যে একটা কোণ আসছে এটা হচ্ছে ডেল। এই যে বর্ধিত যে বহিঃস্থ যে কোণটা, বহিঃস্থ কোণ মানে হচ্ছে এই কোণটা এই অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। তার জন্য দেখবে এখান থেকে ডেল সমান আমি কি পেয়ে গেছি? এই মানটা। মানে অন্তঃস্থ কোণ দ্বয়ের সমান ডেল 1 প্লাস ডেল 2। তারপর ওখান থেকে আমি সিম্পলিফাই করে কি পেলাম? এই মানটা। কি পেলাম? I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। ঠিক আছে? তারপরে কোন ত্রিভুজটা ধরবে? নিচের যে ত্রিভুজটা, এর নিচে একটা যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা ধরবে। এই ত্রিভুজটা। দুটো ত্রিভুজ কি বললাম? কিউ টি আর এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ৩ টে কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। দেখো এখান থেকে R1 প্লাস R2 প্লাস হচ্ছে এই যে কোণটা, এই কোণটা সমান কিভাবে পেয়ে যাচ্ছি? ১৮০ ডিগ্রি। দেখো ওটা লেখা আছে। কিউ টি আর সমান কত লেখা আছে? ১৮০ ডিগ্রি। এটা ২ নাম্বার। প্রথমে বলেছিলাম এটা একটা ত্রিভুজ ফার্স্ট এখানে ধরলে। সেকেন্ড বললাম সেকেন্ড ত্রিভুজ। তারপরে তুমি কি করলে? চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে এ কিউ টি আর এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা ধরবে। এই চতুর্ভুজটা যদি ধরো, চতুর্ভুজের ৪ টা কোণের সমষ্টি কত? ৩৬০ ডিগ্রি। চতুর্ভুজটা করবে।
4টা কোণের সমষ্টি নিয়ে লিখবে। এই যে এখানে এইটা, এটা কি হচ্ছে? এটা লম্ব, এটাও লম্ব, এই কেসটাও লম্ব। তাহলে এটা 90, এটা 90 হয়ে যাচ্ছে। এই যেখানে লিখেছে 90 প্লাস 90 180 ডিগ্রি। তাহলে এখান থেকে QAR প্লাস হচ্ছে QTR সমান হচ্ছে কত? 360 ডিগ্রি মাইনাস 180 সমান কত পাচ্ছি? 180 ডিগ্রি। আচ্ছা, আবার এখান থেকে এই দুটো সমীকরণকে তুলনা করেছে, মানে 2 আর 3 নম্বর সমীকরণকে তুলনা করেছে। তুলনা করলে কি পাচ্ছি? QAR সমান হচ্ছে R1 প্লাস R2, মানে A সমান কি পেয়ে যাচ্ছি? R1 প্লাস R2। মানে এখান থেকে 1 নম্বর সমীকরণে A এর মান বসিয়ে দিচ্ছে, তখন আমি সরি QAR A এর মান বসিয়ে বা A এর মান বসিয়ে দিচ্ছে, তখন কি পাচ্ছি? ডেল সমান I1 প্লাস I2 মাইনাস অফ কোণে। তাহলে আমি কিন্তু এই পুরোটা বললাম না, পুরোটা তোমরা দেখে নেবে। আমি কি বললাম, এখানে প্রথমে একটা ত্রিভুজ নিতে হলে উপরে একটা ত্রিভুজ নিলে এই ত্রিভুজটা যেটাকে বর্ধিত করেছিল, এই কোণটাই ছিল ডেল। ঠিক আছে? তারপর নিচের যে ত্রিভুজটা ছিল ওটা নেবে। তারপরে এই যে চতুর্ভুজটা আছে ওটা নিয়ে দেন এখানে প্রমাণটা হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? আমি শুধু স্টেপগুলো বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। আলোর বিক্ষেপণের সংজ্ঞা দাও। বিপদ সংকেত দেখাতে লাল আলো ব্যবহার করা হয় কেন? দেখো, আলোর আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো ধূলিকণা বা গ্যাস অণুর উপর দিয়ে যদি হচ্ছে আলোক রশ্মি আপতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি কি করছে? শোষণ করে এবং ওই শক্তিকে একই তরঙ্গদৈর্ঘ্যের চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কি বলা হচ্ছে? আলোর বিক্ষেপণ। আমরা বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করে থাকি কেন? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবথেকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হলে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হলে বিচ্ছুরণ সবথেকে কম হয়। তার জন্য মানে বেশি দূর অব্দি আলোটা কি হচ্ছে? আমরা দেখতে পাই। তার জন্য তাই হচ্ছে লাল আলো হচ্ছে বায়ুমণ্ডলকে ভেদ করে বহুদূর চলে যেতে পারে। সুতরাং আমরা বিপজ্জনক জায়গায় বা সংকেত হিসেবে আমরা কি করি? লাল আলো ব্যবহার করে থাকি। কি বললাম বোঝা গেছে? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, আচ্ছা, কোনো পরিবাহীর হচ্ছে প্রবাহ মাত্রা অর্ধেক আর হচ্ছে রোধ দ্বিগুণ করা। তাহলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত? আচ্ছা, প্রথমে তাহলে এই সমান আমি ধরে নিচ্ছি, এই সমান মানে H1 সমান আমি ধরে নিচ্ছি I স্কয়ার RT, প্রথমের যে কন্ডিশন এটা। আচ্ছা, H2 কি পরিবর্তন করছে? কি বলেছে? H2 কি হচ্ছে? H2 কি হচ্ছে দেখো, H2 সমান সময় অপরিবর্তিত রাখছে। তড়িৎ প্রবাহের সময় T অপরিবর্তিত। I কে কি করেছে? অর্ধেক করে দিয়েছে। তাহলে এটা আমি লিখতে পারি I/2 এর হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, রোধকে কি করেছে? দ্বিগুণ করে দিয়েছে। রোধকে কত করেছে? দ্বিগুণ করে দিয়েছে। 2R করে দিয়েছে। ঠিক আছে? T তো T ই থাকলো। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করি, এটা কি চলে আসছে? I স্কয়ার, এটা বাই 4, এখানে কত চলে আসছে? 2R ইনটু T। আচ্ছা, এই 2 আর এই 2 কেটে গেলে কত পড়ে যাবে? 2। তার মানে পড়ে থাকছে কত? 1 এর 2, 1 এর 2 I স্কয়ার RT। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1 এর 2 ইনটু কি? প্রথমটা H1। মানে H2 র সাথে যে সম্পর্ক পাচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। কি বললাম? H1 এর কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। হাফ H1 দেখো। H2 সমান কি পাচ্ছি? হাফ, তা পরিবর্তন কি হচ্ছে? আশা করি তোমরা লিখতে পারবে এখান থেকে। কত হয়ে যাচ্ছে? H2 সমান কি হচ্ছে? হাফ H1। আচ্ছা, এই ছিল। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। বিওটির একটা অঙ্ক দিয়েছে খুবই, অ্যাকচুয়ালি যেটা প্রতি বছরই দিয়ে থাকে। কি বলেছে যে একটি বাড়িতে 100 ওয়াটের 100 ওয়াটের 4টি বাল্ব, 80 ওয়াটের 6টি পাখা এবং 80 ওয়াটের একটি টিভি। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা করে এবং পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা করে, টিভি প্রতিদিন 4 ঘন্টা করে চালানো হয়। 1 ইউনিট বিদ্যুতের দাম কত বলা হয়েছে? ৳৫ বলা হয়েছে। তাহলে জুন মাস কত হয়? আমরা আবার পড়বো এটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে জুন মাস কতদিন হলো? ৩০ দিনের। তাহলে আমরা কি জানলাম যে জুন মাস হচ্ছে কত দিনের? ৩০ দিনের। আচ্ছা, তাহলে আমাদের ১ম কাজ কি? আমাদের ১ম কাজ হচ্ছে এখান থেকে ব্যয়িত তড়িৎ শক্তির মান। কি বললাম? ব্যয়িত তড়িৎ শক্তি বের করে নিতে হবে। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণটা কত হচ্ছে? ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে? আমি এখানে ৩০ টাকে গুণ করে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে? ১০০ ওয়াটের ৪ টি বাল্ব। কি বললাম? ১০০ ওয়াটের ৪ টি বাল্ব। কতক্ষণ করে চলে? ৬ ঘন্টা করে। হয়ে গেল এটা। প্লাস ৮০ ওয়াটের ৮০ ওয়াটের ৬ টি পাখা। ৮০ ওয়াটের কটা পাখা? ৬ টি পাখা। প্রতিদিন ক ঘন্টা করে চলে পাখাগুলো? ১২ ঘন্টা করে চলে। তাহলে ইন্টু ১২ প্লাস, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। তারপর কি বলেছে? ৮০ ওয়াটের একটি টিভি ৪ ঘন্টা করে চলে। তাহলে ৮০ ওয়াটের একটি টিভি কত ঘন্টা করে চলে? ৪ ঘন্টা করে চলে।
ঠিক আছে? গুণ করবে এখান থেকে, তাহলে মানটা বের করবে তোমরা। এটা কত আসছে? 2400, এটা গুণ করবে। গুণ করলে এখানে মানটা পেয়ে যাচ্ছে কত? 5760। এটা হচ্ছে 320। ঠিক আছে? এটার সাথে যোগ করে গুণ করবে তোমরা, আর আমি আর করছি না, তোমরা করবে। মানটা হবে 25254400। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কি? এত ওয়াট আওয়ার। এটা কি বেরোলো? এটা ওয়াট আওয়ার কিন্তু। এটা ওয়াট আওয়ার। এটা ওয়াট আওয়ার। কি বললাম বোঝা গেছে? কি বললাম? 254400 ওয়াট আওয়ার। আচ্ছা, এই সরি, এই যে ওয়াট আওয়ার, এটাকে যদি আমি বিওটি তে নিয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? 254400 বাই হচ্ছে 1000। তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে? কিলোওয়াট ঘন্টা, বা হচ্ছে আমরা সেটাকে আমি বলতে পারি, বা এত ইউনিট। তাহলে একটা 0 কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? 254.4 এত বিওটি, বা এটাকে আমরা বলি এত ইউনিট। এত বিওটি ইউনিট। কি বললাম বোঝা গেছে? তাহলে আমরা তড়িৎ শক্তির পরিমাণটা কিন্তু বের করে নিচ্ছি। আচ্ছা, ১ ইউনিটের দাম কত টাকা? ১ ইউনিটের দাম কত বলা আছে? ৳৫ বলা আছে। তাহলে এত ইউনিটের দাম কত হবে? আমরা গুণ করে দেব। তাহলে গুণ করে দিই। তাহলে কত হচ্ছে? 254.4 ইনটু 5। ঠিক আছে? এত টাকা পেয়ে যাবো। ১ ইউনিট তোমরা লিখবে যে ১ ইউনিটের দাম কত হচ্ছে? ৳৫। তাহলে ২৫৪.৪ ইউনিটের দাম কত হয়েছে? ২৫৪.৪ ইনটু হচ্ছে ৫ সমান কত হয়ে যাচ্ছে? এখানে মানটা করবে। গুণটা যদি করো, তো গুণটা এখান থেকে কত চলে আসবে? 1272 এত টাকা। ৳১২৭২ কত পাবো? ৳১২৭২। ঠিক আছে? তাহলে জুন মাসের আ বিদ্যুৎ বিলের দাম আমি পেয়ে গেলাম। কত হচ্ছে? ৳১২৭২। ঠিক আছে? এই ছিল অঙ্ক। আচ্ছা, আচ্ছা। এই যে আ কি বলেছে দেখো? তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। আর ডিসি অপেক্ষা এসি ব্যবহার সুবিধাজনক কেন? এটা আর আমি বলছি না ডিসি অপেক্ষা এসি ব্যবহারজনক সুবিধাজনক কেন? কারণ আবার এই যে কোয়েশ্চেনটা, এটা আগের পেজেও ছিল। মানে যেটা একটু করে এসেছি ৩ নম্বর যে স্কুলটা, সেখানেও ছিল। সেম কোয়েশ্চেন। এখানে ফ্যারাডের সূত্র তোমরা দেখে নেবে। এখান থেকে ফ্যারাডের সূত্র, ১ম সূত্র, ২য় সূত্র। আর এখানে বলার কিছু নেই। তোমরা এখানে লেখা আছে, সুন্দরভাবে দেখে নেবে। ঠিক আছে? দেখে নেবে এটা। আচ্ছা। তারপরের কোয়েশ্চেন বলেছে দেখো, ভর বিচ্যুতি বন্ধন শক্তি বলতে কি বোঝায়? আচ্ছা, কি বলছে ভর বিচ্যুতি কাকে বলছে? যে কোনো নিউক্লিয়াসের যতগুলি প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত, তাদের ভরের সমষ্টি অপেক্ষা বলছে নিউক্লিয়নের ভর কিছুটা কম হয়। ভরের এই পার্থক্যই কি বলা হচ্ছে? ভর ত্রুটি। ঠিক আছে? দেখে নেবে। এর তাছাড়া করে হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি? কোনো নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণার পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে কি বলা হচ্ছে? নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে? এর সাথে আরেকটা কোয়েশ্চেন বলা ছিল যে কোনো মৌল পরমাণুর ভর সংখ্যা a, পারমাণবিক ক্রমাঙ্ক z ও কি বলেছে নিউক্লিয়নের ভর হচ্ছে m হলে বন্ধন শক্তির রাশিমালাটা কি হবে? তাহলে বন্ধন শক্তির রাশিমালা এখানে ১ নাম্বার আছে। তোমরা যদি ডাইরেক্ট এই লাইনটাও লিখে দাও, তাহলেও কিন্তু ঠিক আছে। কি বললাম বোঝা গেছে? এখানে ডাইরেক্ট এই লাইনটা যদি লিখে দাও তাও ঠিক আছে, বা তোমরা এখান থেকে ভেঙে লিখতে পারো। দেখো এখানে একটা প্রোটনের ভর বলে দিয়েছে এমপি, আর নিউট্রনের ভর বলে দিয়েছে এমএন। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের যে ভর সেটাও বলছে, টোটাল যে মাস সেটা কত বলছে? এম। তাহলে মোট নিউক্লিয়নের ভর সেটাও কত হয়েছে? জেড হচ্ছে এমপি প্লাস হচ্ছে এ মাইনাস জেড কত হয়ে যাচ্ছে? এমএন। নিউট্রন সংখ্যা আমরা কি বের করে নিয়েছে। ঠিক আছে? কারণ এখানে ভর সংখ্যা বলা ছিল, পারমাণবিক ক্রমাঙ্ক বলা ছিল। আমাকে যদি নিউট্রন সংখ্যা বের করতে হয়, তাহলে কি হচ্ছে? আমাকে পারমাণবিক ভর সংখ্যা থেকে আমার পারমাণবিক ক্রমাঙ্কটা মাইনাস করতে হয়। তো এখানে মাইনাস করেছে, দেন এখান থেকে কি লিখেছে? এত ইনটু এমএন। তাহলে আবার ভর ত্রুটি সমান আমরা কি জানি? এই যে যেটা পেলাম, এটা মাইনাস হচ্ছে তার নিউক্লিয়নের যে ভর সেটা। দেখো এটা মাইনাস করেছে। তাহলে এখান থেকে বন্ধন শক্তিটা এখান থেকে বেরিয়ে গেছে। তো বন্ধন শক্তিটা কত হয়েছে? জেড এমপি প্লাস হচ্ছে এম মাইনাস জেড এম এন মাইনাস হচ্ছে এম, মানে এম ডেল এম ইন্টু কি সি স্কোয়ার। ওটাই লিখেছে ডেল এম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেছে আশা করি। দেখো এরপরে নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বলছে অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই ওই মৌলের কি বলা হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে?
এরপর বলছে যে ফ্লুরিন, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, ফ্লুরিন ভুল বললাম। ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন আর হচ্ছে আয়োডিন। এটা আয়োডিন, ঠিক আছে? একে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আমি এটা কিন্তু তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি না। আমি এখানে কারণটা তোমাকে বলে দিচ্ছি। কি হচ্ছে? যখন আমাদের হ্যালোজেন মৌলগুলো, এগুলো তো হ্যালোজেন মৌল। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো তো হ্যালোজেন মৌল। এগুলো যখন আধুনিক পর্যায় সারণীর কত নম্বর, ৭ নম্বর শ্রেণীতে অবস্থান। আমরা জানি যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাবো, কি বললাম? সরি হ্যাঁ, উপর থেকে যখন নিচের দিকে আসবো তখন কি হচ্ছে? মৌলের তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কি হচ্ছে? কমতে থাকবে। কি বললাম? মৌলের তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কি হচ্ছে? উপর থেকে যত নিচের দিকে আসবো মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে তাহলে তোমরা এখানে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই যে পরমাণু ঊর্ধ্বক্রমে হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজালে এর সিকোয়েন্সটা কি হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা। আচ্ছা, কি বলেছে X, Y, Z মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে কি বলা হয়েছে? ৬, ৮, ১০। আচ্ছা, আমি X টা কত বলা আছে? X বলা আছে ৬। তাহলে এটা কত হবে? ২, ৪। এটা হয়ে যাবে তো? Y কত বলা আছে দেখো। Y কত বলা আছে? Y বলা আছে ৮। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে ২ আর ৬। আচ্ছা, Z কত বলা আছে? Z বলা আছে ১০। তার মানে ২, ১০, ১০ বলা ছিল। তাহলে এটা তো এটা তো নিষ্ক্রিয়। এটা তো নিষ্ক্রিয় মৌল। অষ্টক পূর্ণ করেছে ২, ৮। তাহলে এটা হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, বলে দিয়েছি Z হলো একটা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। তাহলে বলেছে মেন্ডেলিয়েভের পর্যায়ে Y এর অবস্থান। আচ্ছা, Y এর অবস্থান, Y তাহলে কত নম্বরে অবস্থান করবে? ১৬ নম্বরে। ১০ যোগ করে দেবে। কত নম্বরে অবস্থান করছে তাহলে? ১৬ নম্বরে Y অবস্থান করছে। তাহলে লিখে দিচ্ছি ১৬ নম্বর। কি বললাম বোঝা গেছে? তারপর কি বলেছে দেখো ২ নম্বর কোয়েশ্চেন কি বলেছে? কোন মৌলের আ কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি? আচ্ছা, এখানে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি? যখন আমরা পর্যায় বরাবর কোন দিক থেকে বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, তখন তড়িৎ ঋণাত্মকতার মান কি হতে থাকবে? বাড়তে থাকবে। কি বললাম? যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাবে, তখন তড়িৎ ঋণাত্মকতার মান কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে তোমরা বলবে যে এখানে X এর তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি Y এর তড়িৎ ঋণাত্মকতা বেশি? ঠিক আছে? তোমরা আমাকে জানাবে X এর বেশি না Y এর বেশি? তারপরে কি বলেছে? যে X ও Y এর মধ্যে কোনটির পারমাণবিক আকার হচ্ছে কম? তাহলে একই রকম যত আমরা বাম দিক থেকে যত ডান দিকে যাবো, তখন কি হবে? পারমাণবিক মানে আকারগুলো তত কি হবে? কমতে থাকবে। তাহলে এটাও তোমাদের কাজ। আমি বলে দিলাম, কারণটা বলে দিলাম। তাহলে এখানে কার বেশি, কার কম হবে? তোমরা এটা আমাকে জানাবে যে X এর বেশি হবে নাকি Y এর বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি বলেছে দেখো? যে কপার তড়িৎদ্বারা সাহায্যে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড পুরু হয় কেন? জিজ্ঞেস করেছে। কি বলেছে? CuSO4 এর জলীয় দ্রবণ হচ্ছে ক্যাটায়নগুলো Cu2+ আর হচ্ছে H+ আর অ্যানায়ন রূপে যেটা থাকে SO4 ডবল মাইনাস আর হচ্ছে OH মাইনাস বলছে আয়নে উপস্থিত থাকে এবং Cu মাইনাস বলছে তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের সাথে H+ এর পরিবর্তে Cu2+ আয়নগুলি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। ক্যাথোডের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করবে। আর তাতে কি হচ্ছে? Cu- বলছে পরমাণুতে পরিণত হচ্ছে। ফলে এবং বলছে ধাতব কপার রূপে ক্যাথোডে কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। ঠিক আছে? অপরদিকে সিউ সরি SO4 ডবল মাইনাস আর বলছে OH মাইনাস আয়নগুলি বলছে অ্যানোডে গিয়ে তড়িৎ মুক্ত হওয়ার আগে কি হচ্ছে? অ্যানোডে Cu মাইনাস আর হচ্ছে 2 প্লাস Cu2 প্লাস আয়ন রূপে দ্রবণে আসে। ফলে কি হচ্ছে? দেখবে এটা। ফলে কি হচ্ছে? ফলে হচ্ছে অ্যানোড ক্রমশ হচ্ছে কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বিক্রিয়াগুলো যে হচ্ছে এটা যে ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে সেটা কপারে পরিণত হচ্ছে। অ্যানোড কি হচ্ছে? দুটো ইলেকট্রন সেখানে ত্যাগ করে দিচ্ছে। কি বললাম? তাহলে অ্যানোড ক্রমশ কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোড ক্রমশ কি হচ্ছে? পুরু হচ্ছে। তার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণের সময় যার উপরে প্রলেপ দিতে হবে সেটাকে সবসময় আমরা কোথায় রাখি? সেটাকে সবসময় আমরা ক্যাথোডে রাখি। আর অ্যানোডকে রাখি যার প্রলেপ চাপাচ্ছি। মানে যদি সোনার প্রলেপ চাপাবো তাহলে সোনাকে আমরা অ্যানোডে রাখি। তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে ক্যাথোডে সেটা জমা হতে থাকবে। কি বললাম বোঝা গেছে? আচ্ছা, শর্তসহ স্পর্শ পদ্ধতি SO2 থেকে কি হবে? H2SO4 প্রস্তুত করবে তার সমিত সমগ্র। এটাও এর আগের পেজে করেছি। কি বললাম? ইম্পোর্টেন্ট বলেছিলাম এটাও। এটাও এর আগের পেজে করেছি। সেখান থেকে তোমরা দেখবে এটাও সলভ করা আছে সেখানে। একই কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে। আশা করি তোমাদের ভালো হবে যদি তোমরা বারবার এই কোয়েশ্চেন আসতে থেকে পড়ে নাও, প্র্যাকটিস হতে থাকবে বারবার। ঠিক আছে? তো পড়ে নেবে সেটা আগের পেজ থেকে। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে কিভাবে রূপান্তর করবে C2H2 থেকে Br2 CH CH Br2। ঠিক আছে?
মানে এখান থেকে যে অ্যাসিটিলিন মানে C2H2 অ্যাসিটিলিন গ্যাসীয় বা তরল ব্রোমিন বা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিনের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে। বলছে এক্ষেত্রে এক অণু অ্যাসিটিলিন মানে C2H2 ২ অণু ব্রোমিন মানে Br2 এর সঙ্গে যুক্ত করে 1122 কি করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে এবং ব্রোমিনের বর্ণহীন হয়। ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন কার সাথে ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে সেটা কি উৎপন্ন করেছে 1122 টেট্রা ব্রোমো ইথেন এবং সেটা বর্ণহীন। কি বললাম বোঝা গেছে? তাহলে এখান থেকে লিখে নেবে ওটা। আচ্ছা, আচ্ছা কিভাবে ইথিলিন থেকে পলিথিন প্রস্তুত করবে তার সমিত সমীকরণ। ঠিক আছে? ইথিলিন থেকে পলিথিন মানে হচ্ছে তাহলে ইথিলিনকে উচ্চ চাপে যদি কত বলেছে ১৫০০ থেকে ২০০০ বায়ুমণ্ডলের চাপে অক্সিজেন বা হচ্ছে পারঅক্সাইডের অনুঘটকের উপস্থিতিতে আমরা যদি ১৫০ থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা যদি বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরকে যুক্ত হয়ে কি করছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট কঠিন পদার্থের পলিইথিলিন বা হচ্ছে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে কি বলে? ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার আরেক নাম কি? ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে তার বিক্রিয়া। তো লিখে নেবে। আচ্ছা, এর সাথে আরেকটা কোয়েশ্চেন বলা ছিল যে এলপিজি সিলিন্ডারে দুর্গ দুর্গ দুর্গন্ধযুক্ত যে পদার্থটি সেটার নাম কি? এটা আমি তোমাদেরকে কুম এ বলছি না। এটা তোমরা আমাকে বলবে যে দুর্গন্ধযুক্ত পদার্থটার নাম কি? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ৪র্থ নম্বর যে স্কুলটা তার সম্পূর্ণ সমাধান। ঠিক আছে? তো obviously ভিডিওটা ভালো লাগলে obviously লাইক তো অবশ্যই করবে। সবার সাথে একটু শেয়ার করবে বন্ধুদের সাথে। তো যত তোমরা শেয়ার করবে, যত লাইক করবে তত কি হবে? আমি আবার এরকম যে সিরিজগুলো পরপর নিয়ে চলে আসবো। তোমরা সাপোর্ট করে যাও তবেই তো আমি একটু এনার্জি পাবো যে না আমাদেরকে সাপোর্ট করছে। তো আমাদেরকে যারা সাপোর্ট করছে অন্তত তাদের জন্য হোক কিছু একটা যাতে করতে পারি। কি বললাম বোঝা গেছে? সাপোর্ট করে যাও। তোমাদের জন্য আমরা এরকম ভিডিও আনতে থাকবো। কি বললাম বোঝা গেছে? সাবস্ক্রাইব তো করে দিও, শেয়ার করবে। তো থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।